তো এনিওয়ান শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শুনে যাচ্ছে ভালো করে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। আগের দিনকে আমি ক্লাস নিতে পারিনি, বা সেখানে হচ্ছে কি মেনলি আলোচনা করা হয়েছিল, যারা যারা জয়েন করেছিল সেখানে হচ্ছে কি হার্টের বেশি মূলত যে গঠনটা সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। হার্টের যে কম্পার্টমেন্টগুলো রয়েছে, তার যে প্রকোষ্ঠগুলো, কোন শিরা বা কোন ধমনী কোথা থেকে উৎপন্ন হচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, সেইটা। আজকে আমরা প্রধানত আলোচনা করব মেনলি হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতিটা। ঠিক আছে, হার্ট আমাদের যেটা পাম্পের কাজ করছে কন্টিনিউয়াসলি, তার মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন হয়। আর আমরা এখানে আলোচনা করব আরো কয়েকটা জিনিস, সেটা হয়তো তোমাদের বইয়েতে ডাইরেক্টলি নেই। সেটা হচ্ছে হার্ট যখন পড়ছো তখন হার্টের কিছু, যেটা তোমরা আশেপাশে অনেক সময় শুনে থাকবে, হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তো সেইটার বেসিক ফিজিওলজিটা একটুখানি আমরা শুনবো, দেখব। আর তার সাথে তার একটু ইমার্জেন্সি মেডিসিনের আন্ডারে আসে, যে কিভাবে সেটাকে ফার্স্ট এড দেওয়া সম্ভব বা একজন মানুষের প্রাণ বাঁচানোর জন্য, সেটা নিয়ে ছোট্ট করে একটা আলোচনা করব। ঠিক আছে, তো তার আগে আজকে আমাদের যেটা প্রধান বক্তব্য সেটা হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন। এবং তোমরা অলরেডি হচ্ছে গিয়ে জানো যে হৃৎপিণ্ডে আমাদের মোট 4টি প্রকোষ্ঠ রয়েছে। একটা হচ্ছে অলিন্দ, প্রধানত হচ্ছে কি যদি ভাগি অলিন্দ এবং নিলয়। সেই অলিন্দের মধ্যে একটা হচ্ছে অলিন্দ আর একটা হচ্ছে নিচের দিকটা নিলয়। সেই অলিন্দের মধ্যে আবার দুটো প্রকোষ্ঠে ভাগ করছে, একটা হচ্ছে গিয়ে ডান অলিন্দ আর একটা হচ্ছে বাম অলিন্দ, রাইট? এবং ডান নিলয় এবং বাম নিলয়, এই 4টে কম্পার্টমেন্ট আমাদের হার্টের মধ্যে রয়েছে। তো আমি প্রথমেই জিজ্ঞেস করব তোমাদের, এই ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যে রক্তটা যখন যায় তখন এখানে একটা দরজা উপস্থিত রয়েছে। এখানেও কিছু দরজা রয়েছে। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে আর একটা ডোর রয়েছে, যেটাকে আমরা কপাটিকা বলছি। ডান নিলয়ের পরে সেখানেও আর একটা দরজা রয়েছে, যাতে রক্তটা যখন নিলয় থেকে বেরোচ্ছে সেখানেও একটা নির্দিষ্ট লক অ্যান্ড কি সিস্টেম রয়েছে। তাহলে এবারে তোমরা বলো যে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা অবস্থিত? এনিওয়ান? ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে কোন কপাটিকা অবস্থিত? সেটার নাম কি? কারোর জানা আছে? সেটা হচ্ছে ত্রিপত্রক কপাটিকা, বা যেটাকে বলা হচ্ছে, তোমরা যদি কখনো আমার কথা শুনতে না পাও, আজকে এখানে একটুখানি ইন্টারনেটের প্রবলেম চলছে, বা এখানে বা কি কারণে জানি না, হয়তো যদি কখনো কোনো কিছু শুনতে অসুবিধা হয় প্লিজ লেট মি নো, ওকে? আচ্ছা, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে কি রয়েছে? ত্রিপত্রক কপাটিকা। যখন অলিন্দ থেকে রক্ত নিলয়তে প্রবেশ করবে সেই সময় ত্রিপত্রক কপাটিকাটা খুলে যায়। আর বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে রয়েছে দ্বিপত্রক বা বাইকাস্পিড ভাল্ব, দ্বিপত্রক কপাটিকা। এটা হলো হৃৎপিণ্ডের মধ্যেকার গঠন, কিন্তু সেটা কোনো শেষ হয়নি। এই হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে, আচ্ছা এবারে কি নীল এবং লাল রং করে মানে একটা পিঙ্ক কালারের দেখানো রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বোঝানোর জন্য যে দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত কোন দিকে বাহিত হয়। প্রধানত ডান অলিন্দে দূষিত রক্ত প্রবেশ করে। কোথা থেকে প্রবেশ করছে? আমাদের সারা শরীরে যে সারা মানে যে অঙ্গগুলোতে আমাদের অক্সিজেনের দরকার ছিল, রক্ত গিয়ে সেখানে অক্সিজেন দিল, সেখানে যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হয়েছিল সেই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করলো, তার ফলে রক্তে যখন, সাধারণত বলছি দূষিত রক্ত,
ঠিক আছে, প্রধানত দূষিত রক্ত কথাটার মানে তোমরা যখন পড়ছো বা জানবে সেটা হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বলা হয়, সেটাকে পলিউটেড নয়, দূষণ মানে পলিউশন নয়। দূষিত রক্ত মানে হচ্ছে যেখানে যে রক্তটার মধ্যে আমাদের অক্সিজেনের মাত্রাটা কমে গেছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা হচ্ছে কি আমাদের ডান অলিন্দে এসে পৌঁছয়। কোথা থেকে পৌঁছয় আমরা একটু বাদে দেখছি। তো সেই ডান অলিন্দ থেকে দূষিত রক্তটা, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ট্রাইকাসপিড ভালভের মধ্য দিয়ে প্রবেশ করে ডান নিলয়। ডান নিলয় থেকে এবারে উৎপন্ন হয় ফুসফুসীয় শিরা না ধমনী, এনিওয়ান? কেউ বল, আমার কথা কি শোনা যাচ্ছে বা তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একবার কেউ মাইক্রোফোন অন করে একটুখানি যদি বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, তাহলে এই শিরাটার নাম কি? শিরা হবে না ধমনী হবে? আর যেটাই হবে সেটার নাম কি কারোর জানা আছে? আচ্ছা, ফুসফুসে যেহেতু নিয়ে যাচ্ছে তাহলে এটার নাম হচ্ছে কি ফুসফুসীয় ধমনী, বেসিক্যালি ফুসফুসীয় ধমনী। কিন্তু ধমনী সাধারণত আমরা হচ্ছে কি জানি যে আর্টারি বা ধমনী হচ্ছে কি আমাদের শুদ্ধ রক্ত বহন করে, কিন্তু এটাই একমাত্র ব্যতিক্রম যেখানে ধমনী হচ্ছে কি দূষিত রক্তটাকে হচ্ছে কি বহন করে নিয়ে যাচ্ছে বা ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করছে বা বহন করে নিয়ে যাচ্ছে। কোথা থেকে নিয়ে যাচ্ছে? ডান নিলয় থেকে ফুসফুস অব্দি নিয়ে যাবে, কারণ রক্তে অক্সিজেনের মাত্রা এই রক্তে কম আছে। ঠিক আছে, এবং আর কি বেশি, আরেকটা জিনিস কি, CO2 কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে কি এই রক্তের মধ্যে বেশি পরিমাণে রয়েছে এই রক্তটাতে। তাহলে এই ডান নিলয় থেকে রক্ত কখন প্রবেশ করবে ফুসফুসীয় ধমনীতে? এটা কি কন্টিনিউয়াসলি সারাক্ষণ হতে থাকছে? না, এখানে হচ্ছে ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝখানে আরেকটা দরজা রয়েছে, কপাটিকা, সেটাকে বলা হয় অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। ঠিক আছে, বা সেটাকে নাম হচ্ছে গিয়ে পালমোনারি ভালভ হচ্ছে গিয়ে বলা হচ্ছে, অর্ধচন্দ্রাকৃতি, অনেকটা চাঁদের মতো দেখতে হয়, বাঁকা চাঁদের মতো, সেই কারণে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। তাহলে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকার মধ্যে দিয়ে রক্ত কোথায় চলে গেল? ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করলো, ফুসফুসীয় ধমনীর মধ্যে দিয়ে সেই দূষিত রক্ত চলে যাচ্ছে ফুসফুসে। এবারে ফুসফুসের মধ্যে কি রয়েছে? ফুসফুসে অজস্র, আমরা জানি, অ্যালভিওলাই নামক একটি অংশ রয়েছে, অ্যালভিওলাই, বায়ুথলি সিম্পলি। এবং তার সেই অ্যালভিওলাই গুলোর পাশ দিয়ে কি হয়, আমাদের রক্তজালক গুলো যায়। তো সেখানে যখন এই দূষিত রক্তটা যায় এবং অ্যালভিওলাই যখন ফুলে ওঠে, তখন অক্সিজেনের পার্শ্ববর্তী চাপ, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যালভিওলাইতে বেশি হওয়ার কারণে এবং রক্তে কম হওয়ার কারণে সিম্পল ডিফিউশন পদ্ধতিতে অক্সিজেন হচ্ছে গিয়ে রক্তে প্রবেশ করে, এবং রক্তে যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডটা থাকে সেই কার্বন ডাই অক্সাইডটা রক্ত থেকে কোথায় প্রবেশ করে? অ্যালভিওলাইতে প্রবেশ করে। সেই অ্যালভিওলাই থেকে তারপরে বাকিটা, তাহলে আমার যে এখান থেকে রক্তটা বেরোলো সেই রক্তে অক্সিজেনের মাত্রা কিন্তু বেড়ে গেল। এই রক্তটা কি আমরা আবার কি বলছি? বিশুদ্ধ রক্ত। এইখানের রক্তে কি ছিল? যে রক্তটা যাচ্ছিল সেই রক্তে অক্সিজেনের মাত্রা কম ছিল, কার্বন ডাই অক্সাইড CO2 বেশি ছিল। এখানে ঠিক উল্টোটা হয়ে গেল, অক্সিজেনের মাত্রা বেড়ে গেল এবং কার্বন ডাই অক্সাইড রক্তে কমে গেল, কারণ সেই কার্বন ডাই অক্সাইডটা দিয়ে দিয়েছে। তাহলে আলটিমেটলি আমার রক্তটা শুদ্ধ হলো। সেই রক্তটা যখন ফুসফুসে এই ধরনের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ বা আদান প্রদান হয়ে গেল এবং রক্তের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়লো, তারপরে সেই অক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুস থেকে চারটি ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় চলে যাচ্ছে? সেই চারটি ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে যায় বাম অলিন্দে। বাম অলিন্দ, তাহলে ফুসফুসীয় শিরা এখানে শুদ্ধ রক্ত বহন করছে, বিশুদ্ধ রক্ত, যেটা হচ্ছে কি পালমোনারি ভেন। এটা একটা ব্যতিক্রম, ও আমাদের শরীরের অন্যান্য ভেনগুলি যেগুলো হচ্ছে কি দূষিত রক্ত বহন করে, একমাত্র ফুসফুসীয় শিরা হচ্ছে গিয়ে, পালমোনারি ভেন হচ্ছে গিয়ে যে হচ্ছে দূষিত রক্ত, বিশুদ্ধ রক্ত বহন করে নিয়ে যাচ্ছে লাংস থেকে কোথায়? বাম অলিন্দ বা লেফট অট্রিয়ামে। এবারে লেফট অট্রিয়ামের কি হচ্ছে? লেফট অট্রিয়াম থেকে একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, লেফট অট্রিয়াম সংকুচিত হলে লেফট অট্রিয়াম বা বাম অলিন্দ থেকে সেটা হচ্ছে গিয়ে লেফট ভেন্ট্রিকেল মানে বাম নিলয়তে সেই রক্তটা চলে যায়।
এবং বাম নিলয় সংকুচিত হলে বাম নিলয় থেকে রক্ত চলে যায় আমাদের সারা শরীরের বিভিন্ন অঙ্গে যে রক্তজালকগুলো রয়েছে সেখানে চলে যাচ্ছে। তাহলে অলিন্দ থেকে হচ্ছে গিয়ে রক্ত বাম নিলয়ে যায়, বাম নিলয় থেকে রক্ত হচ্ছে গিয়ে আরেকটা ধমনীতে প্রবেশ করে, সেই ধমনীটার নাম হচ্ছে মহাধমনী বা ইংলিশে যেটাকে বলা হয় অ্যাওর্টা। অ্যাওর্টার মাধ্যমে এবারে অ্যাওর্টা মহাধমনী একটাই মাত্র বেরোলো, কিন্তু বেরোনোর সাথে সাথেই সেটা অনেকটা ব্রাঞ্চিং, অনেক শাখা প্রশাখার সৃষ্টি হয়ে যায়। কোনোটা হয়তো মাথার দিকে যাচ্ছে, কোনোটা হাতের একদিকে যাচ্ছে, কোনোটা আমাদের লোয়ার বডির দিকে, আমাদের নিচের অংশের দিকে চলে যাচ্ছে শরীরে। তো বিভিন্ন ভাগে প্রচুর ব্রাঞ্চিং বা শাখা প্রশাখা বেরোতে থাকে এবং তার ফলে আমাদের যে বিশুদ্ধ রক্তটা সারা শরীরে হচ্ছে ছড়িয়ে পড়ছে। তাহলে মহাধমনী থেকে কি সৃষ্টি হলো? ধমনী, সেখান থেকে শাখা ধমনী বা বাংলায় হয়তো উপধমনী, এই ধরনের শব্দগুলো আসবে। আলটিমেটলি সেখানে তৈরি হলো হচ্ছে কি রক্ত জালক বা যেটাকে বলা হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারি বা রক্তজালকগুলো আবার একে অপরে ইউনাইটেড হতে হতে, একে অপরে জুড়তে জুড়তে কি তৈরি করে? একে অপরে জুড়তে জুড়তে তৈরি করে হচ্ছে গিয়ে শিরা তৈরি করবে। কিন্তু তার আগে তাহলে বাম নিলয় এবং মহাধমনীর মাঝখানে আরেকটা হচ্ছে গিয়ে ভালভ রয়েছে, যে হচ্ছে গিয়ে এই কন্ট্রোলটা, মানে রক্তটা কখন নিলয় থেকে মহাধমনীতে প্রবেশ করবে সেটাকে কন্ট্রোল করে। সেম নাম বাংলাতে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, কিন্তু সেটা হচ্ছে গিয়ে অ্যাওর্টিক ভালভ। কারণ অ্যাওর্টা যেহেতু তার পরবর্তী অংশ, তো অ্যাওর্টার মুখে রয়েছে বলে অ্যাওর্টিক ভালভ। ওখানে হচ্ছে গিয়ে পালমোনারি ভালভ, সেটা ডান অলিন্দ, মানে রাইট ভেন্ট্রিকেল এবং পালমোনারি আর্টারির মাঝখানে রয়েছে পালমোনারি ধমনীর বা ফুসফুসীয় ধমনীর মাঝখানে রয়েছে পালমোনারি ভালভ। তো এই ভালভগুলো তোমাদের বাড়িতেও হয়তো অনেক সময় দেখবে, যাদের ফ্ল্যাটে বা বাড়িতেও অনেক সময় দেখবে জলের লাইন যখন টাইম কলের জল চলে যাচ্ছে বা ট্যাঙ্ক থেকে যাতে ব্যাকফ্লো করে জল ফেরত না চলে যায়, কলের মিস্ত্রিরা ওখানে ভালভ লাগিয়ে দেয়। যখন জল আসবে তখন একটা ভালভের মধ্যে দিয়ে সেই জলটা একদিকে প্রবেশ করবে, কিন্তু যখনই জল চলে যাবে তখন হচ্ছে গিয়ে জলটাকে ব্যাকফ্লো হতে আর দেবে না। তো ভালভের কাজ হচ্ছে গিয়ে সিম্পল এটা, যে হচ্ছে গিয়ে একমুখী সংবহনটাকে নিয়ন্ত্রণ করছে। বিপরীতমুখী যদি সংবহন মানে রক্তটা যদি যেতে চায়, তাহলে ভালভটা সেই বাধা সংবহনটাকে কি করবে? বাধা দেবে। তাহলে আলটিমেটলি আমার জালকগুলো মিলিয়ে কি তৈরি হলো? আমার জালকগুলো মিলিয়ে তৈরি হলো একটা শিরা, মানে অজস্র জালক একে অপরের সাথে মিলে একটা শিরা তৈরি হবে। আলটিমেটলি আমাদের দুটো শিরা প্রধানত ডান অলিন্দ্রে প্রবেশ করে। এখানে হয়তো ইনফোগ্রাফিকে একটাই দুটো শিরা দেখানো হচ্ছে। একটা হচ্ছে আমাদের শরীরের নিচের অংশগুলো থেকে যে রক্তগুলোকে নিয়ে যেটা ঢুকছে সেটা হচ্ছে গিয়ে একটা নিম্ন মহাশিরা বলা হচ্ছে, আর আরেকটাকে বলা হচ্ছে গিয়ে ঊর্ধ্ব মহাশিরা। একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা সুপিরিয়র ভেনা কাভা, আর একটা হচ্ছে কি ইনফিরিয়র ভেনা কাভা, যেটা হচ্ছে কি নিম্ন মহাশিরা। এরা প্রত্যেকেই কি করছে? শরীরে যে রক্ত, এখানে কি হয়েছে, এখানে শরীরের মধ্যে যে অক্সিজেনটা ছিল রক্তের মধ্যে, সেই অক্সিজেনটা তার পার্শ্ববর্তী বিভিন্ন কোষগুলোকে দিয়ে দিয়েছে। সেই অক্সিজেনটা পার্শ্ববর্তী কোষে চলে গেছে, কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তে প্রবেশ করেছে। সেই কার্বন ডাই অক্সাইড মানে কম অক্সিজেন যুক্ত এবং বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমাদের শরীর থেকে কোথায় চলে আসছে? ডান অলিন্ডে চলে আসছে। এই এক্সচেঞ্জ মেকানিজমটা কন্টিনিউয়াসলি হচ্ছে গিয়ে হয়ে চলেছে। এইটা যদি মনে থাকে তোমাদের, আশা করি পুরো সংবহনটা মনে রাখতে খুব বেশি ডিফিকাল্ট নয়। সিম্পল কয়েকটা বক্স, সেখান থেকে কোথায় যাচ্ছে আর কোথা থেকে কোথায় ফিরছে সেটা খুবই সহজভাবে। ডান অলিন্দ থেকে ডান নিলয়ে গেল, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে গেল, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে হচ্ছে গিয়ে বাম অলিন্দে প্রবেশ করছে, চারটে ফুসফুসীয় শিরার মাধ্যমে। বাম অলিন্দ থেকে আবার বাম নিলয়ে প্রবেশ করলো, কপাটিকাটার নাম হচ্ছে দ্বিপত্রক কপাটিকা। বাম নিলয় থেকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বা অ্যাওর্টিক ভালভের মধ্য দিয়ে অ্যাওর্টায় প্রবেশ করছে, মহাধমনীতে প্রবেশ করছে রক্ত। মহাধমনী থেকে জালক তৈরি হচ্ছে, রক্তজালক। সেই রক্তজালকে ওখানে আবার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে, বিভিন্ন কোষের স্তরে। সেখান থেকে আবার সেই শিরাগুলো একত্রিত হয়ে ফিরে আসছে হচ্ছে কি ডান অলিন্দ বা ডান নিলয়তে। এই ঘটনাটা চক্রাকার পদ্ধতিতে কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। আচ্ছা, এবারে এই যে রক্তটা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাবে, সেটা নির্ভর করছে একটা বিশেষ ঘটনার উপরে। সেই ঘটনাটা হচ্ছে সংকোচন এবং প্রসারণ। অলিন্দ মানে অট্রিয়াম এবং ভেন্ট্রিকেল বা নিলয়,
এরা হচ্ছে গিয়ে একটা রিদমে সংকুচিত হয় এবং প্রসারিত হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর তারা সংকুচিত হয় এবং প্রসারিত হয়। এবং এই একবার পুরো অলিন্দ এবং নিলয়ের সংকোচন এবং প্রসারণটাকে কমপ্লিট হওয়াটাকে বলা হয় কার্ডিয়াক সাইকেল। একটা হচ্ছে গিয়ে হৃদচক্র বোধহয় খুব সম্ভবত বাংলায় কার্ডিয়াক সাইকেল বলা হয়। কেউ বলতে পারবে একটা সুস্থ স্বাভাবিক মানুষ, পরিণত বয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের এই কার্ডিয়াক সাইকেল বা এই হৃদচক্রটার সময়কাল কত, টাইম কতক্ষণ লাগে? ডিউরেশন অফ আ কার্ডিয়াক সাইকেল, এনি আইডিয়া? আচ্ছা, তোমরা বলো হচ্ছে কি আমাদের স্বাভাবিক হৃদস্পন্দনের হার কত ধরা হয়, হার্ট রেট, আমাদের হার্ট রেট পার মিনিট কত? একজন সুস্থ স্বাভাবিক মানুষ মোটামুটি রেস্টিং কন্ডিশনে রয়েছে, রেস্টে রয়েছে, তাহলে তার হৃদস্পন্দন স্বাভাবিক কত ধরা হয় গড়ে? এনিওয়ান? ব্যাস 60 থেকে 75। 60 থেকে 75, ওকে ঠিক আছে, একদম। প্লেয়ারদের ক্ষেত্রে আরো কম হয়, আবার অনেকের ক্ষেত্রে যেটা হৃদস্পন্দনের হার কম হওয়াটাকে বলা হয় হচ্ছে কি ব্র্যাডিকার্ডিয়া, এবং হৃদস্পন্দন হার খুব দ্রুত দ্রুত ধীপ 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 করছে তো তখন সেটাকে ট্র্যাকিকার্ডিয়া বলা হয়। লিখে রাখতে পারো। তাহলে আমি যদি গড়ে ধরি যে কারণ হৃদস্পন্দনের হার 72 বিটস পার মিনিট, 72 বার হৃদস্পন্দন, সেটাকে যদি হচ্ছে গিয়ে মিনিটে হয়, তাহলে 60 সেকেন্ডে, 1 মিনিট মানে 60 সেকেন্ড দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দেখো একটা হৃদস্পন্দনের সময়কাল তোমরা পেয়ে যাবে, যেটা হচ্ছে 0.8 সেকেন্ড। ঠিক আছে, যাদের হৃদস্পন্দনের হার কম, মানে ধরো 60, কারোর যদি হার্ট রেট হচ্ছে রেস্টিং হার্ট রেট 60 হয় প্রতি মিনিটে, তাহলে 60 / 60 মানে হচ্ছে গিয়ে একটা হৃদস্পন্দন, মানে একবার কমপ্লিট সংকোচন এবং প্রসারণ, হার্ট পাম্প করছে, পাম্প করতে একবার পুরো কমপ্লিট সাইকেলটাতে সময় লাগছে কত? 1 সেকেন্ড, 1 সেকেন্ড। পুরো একদম অলিন্দ সংকুচিত হচ্ছে, নিলয় প্রসারিত হচ্ছে, রক্ত অলিন্দ থেকে নিলয়তে ঢুকলো, নিলয় তারপরে সংকুচিত শুরু করলো, রক্তটা চলে গেল। এই যে পুরো অলিন্দ এবং নিলয়ের সংকোচন এবং প্রসারণ, এটাতে সময় লাগছে, একটা কমপ্লিট কার্ডিয়াক সাইকেল হচ্ছে গিয়ে সময় লাগছে 1 সেকেন্ড, যদি কারোর হার্ট রেট 60 হয়ে থাকে। কারোর হার্ট রেট যদি 72 হয়ে থাকে এই মুহূর্তে, তার মানে তার একটা সংকোচন প্রসারণের সাইকেলটা চলছে 0.8 সেকেন্ডের কাছাকাছি, তাই তো? তা এইভাবে হচ্ছে গিয়ে, তার ফলে কি হয়, যখন ইসিজি করা হয় তখন ইসিজি একটা নির্দিষ্ট সময়তে, ইসিজির মেশিন তো হচ্ছে গিয়ে বা কোনো কখনো মাপা হলে তো আমরা পুরো 1 মিনিট ধরে দেখা হয় না। আমরা যদি এখন একটা ইমিডিয়েটলি জানতে চাই যে এখন কারোর হার্ট রেট এই সেকেন্ডে কত, মানে এই মুহূর্তে 1-2 সেকেন্ড ধরে তার হার্ট রেট কত চলছে, তার মানে কি আমি 1 মিনিট ধরে রেকর্ড করবো ডেটাটাকে, তথ্যটাকে? না। তখন কি এমন কিছু ডিভাইস আছে যেখান থেকে আমরা কি করি, একটা কার্ডিয়াক সাইকেলের ডিউরেশনটাকে হচ্ছে কি মাপা হয়। তাহলে একদম অ্যাকিউরেট প্রিসাইজ হচ্ছে কি হার্ট রেট, সেই মুহূর্তের হার্ট রেট, যেটা আইসিইউতে কন্টিনিউয়াস যখন হার্ট রেট মনিটরিং হয় তখন কিন্তু সেই পদ্ধতিতে মাপা হয়, যে কন্টিনিউয়াসলি হার্ট রেট চেঞ্জ হচ্ছে, বাড়ছে কমছে বাড়ছে কমছে কন্টিনিউয়াসলি। কি করে হচ্ছে, কি পুরো মিনিট ধরে করে তার গড়টাকে দিচ্ছে না, পুরো মিনিট ধরে হার্ট রেট থেকে তার গড়টা ওখানে ডিসপ্লেতে হচ্ছে না। কার্ডিয়াক সাইকেল, একটা হৃদচক্র কতক্ষণ চলছে সেটাকে অ্যাকিউরেটলি মেজার করছে, করে সেই ইমিডিয়েটলি তখনকার হার্ট রেট কত সেইটাকে দিয়ে দিচ্ছে। তো এই চক্রটা কে নিয়ন্ত্রণ করে? এই চক্রটা নিয়ন্ত্রণ করার জন্য আলটিমেটলি বুঝতে হবে যে হচ্ছে কি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড একটা পেশি, একটা মাসল, হৃৎপেশি নিয়ে তৈরি, এবং মাসেলের সংকোচন এবং প্রসারণ সবসময় নিয়ন্ত্রণ করছে আইদার সেটা হচ্ছে গিয়ে নার্ভাস সিস্টেম, নিউরন দ্বারা নিয়ন্ত্রিত হবে, বা কোনো না কোনো একটা হরমোন নিয়ন্ত্রণ করবে, মানে নিউরো ট্রান্সমিটার নিয়ন্ত্রণ করবে বা কখনো কখনো হরমোন নিয়ন্ত্রণ করবে। এটাই হচ্ছে আমাদের শরীরের যেমন বেশিরভাগ কার্যকলাপ তারাই নিয়ন্ত্রণ করে। তো সেই নার্ভাস সিস্টেমটা হচ্ছে কি একটা স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ডের চারপাশে রয়েছে, খুব সহজভাবে বলতে গেলে,
যারা এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণটাকে খুবই রিদমিক ভাবে করে চলেছে কন্টিনিউয়াসলি। সেখানে যাওয়ার আগে, হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণে সেটাতে ঢোকার আগে এখানে একটা ছোট্ট ডিফারেন্স একটুখানি দেখে নেব। তোমাদের একটুখানি আর্টারি মানে একটা ধমনী এবং ভেন বা শিরার কিছু গঠনগত পার্থক্য হচ্ছে গিয়ে থাকে, ঠিক আছে? আবার ঠিক একইভাবে তোমরা যদি জালকটাকে দেখো, রক্ত জালকটা, তার একটা বিশেষ ইউনিক স্ট্রাকচার রয়েছে। ডান দিকে লাল রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে শিরার একটা প্রস্থচ্ছেদ, সম্ভবত সেটাকে হচ্ছে গিয়ে দেখানো হচ্ছে। আর একটা হচ্ছে গিয়ে ডান দিকেরটা লালটা হচ্ছে গিয়ে ধমনীর, আর বাঁ দিকেরটা হচ্ছে গিয়ে শিরার দেখানো হচ্ছে, আর নিচেরটা হচ্ছে গিয়ে রক্তজালকের। তো সেখানে তোমরা দেখতে পাবে, দেখো দুটোরই শিরা বা ধমনী যেটাই দেখো না কেন, তার একটা হচ্ছে গিয়ে তিনটে স্তর রয়েছে। এক্ষেত্রে ধমনীর ক্ষেত্রে দেখতে পাচ্ছ টিউনিকা এক্সটার্নাম, তারপরে একটা স্মুথ মাসেল থাকে, তারপরে একটা এন্ডোথেলিয়ামের স্তর থাকে, আর ভেতরটা হচ্ছে গিয়ে ফাঁপা লুমেন রয়েছে। ঠিক একই রকম ভাবে শিরার ক্ষেত্রেও যদি দেখো, টিউনিকা এক্সটার্না রয়েছে, এন্ডোথেলিয়াম রয়েছে এবং লুমেন রয়েছে। এই যে স্মুথ মাসেলের যে স্তরটা ছিল, সেটা হচ্ছে গিয়ে শিরার ক্ষেত্রে দেখতে পাচ্ছ না। আবার যদি তোমরা ক্যাপিলারি বা রক্তজালকের গঠনটা দেখো, রক্তজালকের গঠনটায় দেখো একটা সিঙ্গেল লেয়ার অফ এপিথেলিয়াল সেল রয়েছে। মানে একটাই এপিথেলিয়াল সেলের হচ্ছে কি এন্ডোথেলিয়াম যেমন এখানে ছিল, এখানে একটা এপিথেলিয়াল সেলের একটাই কোষের একটা সিঙ্গেল লেয়ার রয়েছে। কেন বাকিগুলোর ক্ষেত্রে দুটো তিনটে করে লেয়ার আর জালকের ক্ষেত্রে একটাই মাত্র লেয়ার? এনিওয়ান, কেউ বলতে পারবে? এনিওয়ান? তার কারণটা, রক্ত যখন হচ্ছে গিয়ে বাহিত হবে জালকের মধ্যে দিয়ে, এখন যদি এই শিরা, এই ধমনীর মধ্যে, হ্যাঁ, হ্যাঁ, ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে, বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয় বলে ধমনীতে স্মুথ মাসেল সেলসটা অবস্থিত। বিশুদ্ধ রক্ত প্রবাহিত হবে বলে স্মুথ মাসেল সেলটা রয়েছে অ্যানাটমিক্যালি? না, ঠিক হলো না তোর উত্তরটা। এর উত্তরটা হচ্ছে, আহ, আচ্ছা বলো তো, শিরা এবং ধমনীর মধ্যে কোনটার মধ্যে রক্তচাপ বেশি থাকে? ধমনীর মধ্যে। ধমনীর মধ্যে। আমরা যখন ব্লাড প্রেশার চেক করি, হাতের এখানে কাফ বেঁধে দেয়, একটা কাফ জড়িয়ে দিল, দিয়ে হচ্ছে কি ডাক্তার চেক করছে ব্লাড প্রেশারটা। সেটা কোন আর্টারি থেকে চেক করা হয়? বলা হয় ব্র্যাকিয়াল আর্টারি থেকে। আমাদের রেডিয়াস হিউমেরাস, রেডিয়াস আনলা, ওখান থেকে আমাদের ব্র্যাকিয়াল আর্টারি যাচ্ছে। তো ব্র্যাকিয়াল আর্টারি থেকে করা হয়। তো এই ব্র্যাকিয়াল আর্টারি, আর্টারি মানে ধমনী। তো রক্তচাপটা আমরা সাধারণত হচ্ছে কি ধমনীর মধ্যে, কারণ হৃৎপিণ্ড জোরে জোরে পাম্প করছে। তো সেই ধমনীকে সেই তীব্র রক্তচাপটাকে সহ্য করতে হয়, যেটা হচ্ছে শিরাকে করতে হয় না। তার ফলে কি হয়, রক্তচাপে যাতে ধমনীটা ফেটে না যায় খুব সহজেই, সেই কারণে ধমনীর চারপাশে একটা স্মুথ মাসেলের লেয়ার একদম বাই নেচার হচ্ছে গিয়ে সৃষ্টি হচ্ছে, যে ধমনীকে যেহেতু অনেক বেশি লোড হ্যান্ডেল করতে হচ্ছে, অনেক বেশি চাপ হ্যান্ডেল করতে হচ্ছে, প্রেশার হ্যান্ডেল করতে হচ্ছে, সেই হ্যান্ডলিংটা হচ্ছে গিয়ে শিরাকে করতে হচ্ছে না। কারণ জালকের মধ্যে দিয়ে যখন রক্তটা বাহিত হয়ে চলে গেল, প্রেশার প্রায় কমে গেল, একদম নয়ের কাছাকাছি। তো তার ফলে শিরা দিয়ে যখন যাচ্ছে, সেখান দিয়ে হচ্ছে কি ব্যাক করছে। তাহলে সেই কারণে শিরার মধ্যে হচ্ছে কি একটা স্মুথ মাসেলের লেয়ার থাকে, যাতে হচ্ছে কি ওই তীব্র রক্তচাপটাতে ওটা হচ্ছে কি প্রসারিত হবে, আবার ধমনীটা হচ্ছে সংকুচিত হবে। কারণ একটা পালস বা স্পন্দন যখন যাচ্ছে, তখন সেটাকে সংকুচিত এবং প্রসারিত হতে হয়। যেমন অনেকটা দেখবে একটা ফাঁকা, কি বলবো, পাইপ রাখা আছে। মানে খুব পাইপটা যদি খুবই নরম হয়, যেমন পুকুর থেকে জল তোলা হচ্ছে পাম্পে করে, দেখবে একটা পাইপ পুরো ফাঁকা রয়েছে। বা যখন হচ্ছে গিয়ে ফায়ার ব্রিগেডের পাইপগুলো কি হচ্ছে, ভেতরে কিছু জল নেই, কিন্তু যখনই হঠাৎ করে জলটা দেওয়া হয়, তখন পাইপটা ফুলে উঠবে, তাই তো? একটা ওর মধ্যে প্রেশার সৃষ্টি হবে।
ঠিক একই রকম ধমনীর ক্ষেত্রেও এই একই ঘটনাটা ঘটছে। যখন এই হার্ট পাম্প করছে তখন হঠাৎ করে একটা স্পন্দন হচ্ছে কি বাহিত হচ্ছে ধমনীর মধ্য দিয়ে। আর ঠিক একই কারণে, আর এটার ক্ষেত্রে আমি যেটা জিজ্ঞেস করছিলাম এটা একটা কারণ। ২ নম্বর হচ্ছে কি ক্যাপিলারিতে তাহলে কেন এই জিনিসগুলো নেই? না টিউনিকা এক্সটার্না রয়েছে, না হচ্ছে গিয়ে মাসল রয়েছে। ক্যাপিলারি নিচে যেটা ভায়োলেট কালারে দেখছো সেটা একটা ইউনিসেলুলার, একটাই লেয়ার মাত্র। কেন? তার কারণ যদি বেশি লেয়ার হতো খুব সহজে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডটা এক্সচেঞ্জ হতে পারতো না। কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন আদান প্রদান, এই যে লোহিত রক্ত কণিকাটা রয়েছে, সেই লোহিত রক্ত কণিকাটা যে অক্সিজেনটাকে ছাড়বে, সেই যেটা ফ্রি করলো হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা তো রক্তের মধ্যেই থেকে গেল যদি ওর চারপাশে একটা খুব শক্ত দেওয়াল হয়। এমন একটা দেওয়াল রয়েছে যেটাকে ভেদ করেও যেতেই পারছে না। তার থেকে যদি একটা সিঙ্গেল লেয়ার থাকে, একটাই মাত্র লেয়ার থাকে, চাপের উপর নির্ভর করে, তাহলে কি হবে, সেই অক্সিজেনটা কিন্তু রক্ত থেকে আমাদের রক্তবাহের বাইরে চলে যেতে পারবে যেখানে অক্সিজেন কম রয়েছে, বা যেখানে কার্বন ডাই অক্সাইড বাইরে বেশি রয়েছে সেই কার্বন ডাই অক্সাইডের ডিফিউশন পদ্ধতিতে লুমেনটার মধ্যে ঢুকে যেতে পারবে। এই ঘটনাটা যাতে স্মুথলি খুব ভালোভাবে হতে পারে সেই কারণে অ্যানাটমিক্যালি রক্ত জালকগুলোর একমাত্র লেয়ার। আবার ঠিক একই কারণে কেন শিরা এবং ধমনীর চারপাশে এরকম লেয়ার রয়েছে আরেকটা অন্যতম কারণ হচ্ছে গিয়ে, যদি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড শিরা বা ধমনীর মধ্যে দিয়ে যখন যাচ্ছে যাতে খুব বেশি পরিমাণে লিক না করে। ধরো একটা পাইপে অজস্র ফুটো রয়েছে, তোমার তাহলে যেখানে জলটা দরকার সেখানে কি পর্যাপ্ত পরিমাণে জল পাবে? তার আগেই বিভিন্ন ফুটো দিয়ে জলটা লিক হতেই থাকবে। তাহলে যদি শিরা এবং ধমনী, শিরার মধ্যে দিয়ে যখন পার্টিকুলারলি রক্ত বাহিত হচ্ছে, শিরার লেয়ার যদি পাতলা হতো তাহলে কি হতো, এই ডিফিউশন পদ্ধতিতে, কারণ যেই রক্ত বাহিত হতে যাচ্ছে দেখছে ও বাবা আশেপাশেও তো দরকার রয়েছে, অক্সিজেন আগেই ডিফিউজ করে গেল। তার ফলে যখন পেশিতে পৌঁছলো তখন দেখছে ও বাবা রক্তে আর কোনো অক্সিজেনই নেই। ঘটনাটা ঘটতে পারতো। সেই কারণে কি হয়, যখন জালক সৃষ্টি হয় সেখানে জালক হচ্ছে কি ইউনিসেল, সিঙ্গেল লেয়ার, সাধারণত এন্ডোথেলিয়াম হয়। তো এই ধরনের পার্থক্য তোমরা বইতে পারো। ভালভের উপস্থিতি, যেমন শিরার মধ্যে ভালভ উপস্থিত থাকে, ধমনীর মধ্যে কোনো ভালভ উপস্থিত থাকে না। ভালভ, তার কারণ রক্ত যাতে শিরা দিয়ে যখন ফেরত আসার চেষ্টা করছে হৃৎপিণ্ডে, কারণ ধমনীর মধ্যে কি রক্তচাপ অলরেডি রয়েছে, ও চেপে রক্তকে পরে পাঠিয়ে দেবে, কিন্তু শিরার মধ্যে যেহেতু রক্তচাপ নেই তাহলে দেয়ার ইজ আ হাই চান্স যে কিছুটা রক্ত এগোলো আবারও ব্যাক করে ফিরে আসতে পারে। তো সেটা যাতে না হয় সেই কারণে কি করলো, কিছুটা রক্ত এগোলো এবং ওখানে একটা ভালভ লাগিয়ে দিল যাতে সেই রক্তটা যদি ফিরতেও চায় এখানে ফিরতে পারবে না। একটা ভালভ মাঝখানে কি করলো, আটকে দিল। তো ভালভের গুরুত্ব হচ্ছে কি অত্যন্ত, সেই কারণে ভালভ হচ্ছে কি সাধারণত শিরার মধ্যে বা আর্টারির মধ্যেই, এই সরি ভেনের মধ্যেই দেখতে পাওয়া যায়। আমরা নেক্সট দিনকে মেনলি আমরা হচ্ছে কি আলোচনা করব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে মেনলি হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট, হার্টটা কেন স্পন্দনটা হচ্ছে সেটা নিয়ে আমরা হচ্ছে কি একটুখানি নেক্সট দিনকে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? এনি কোশ্চেন্স, এনি ডাউট? এনি কোশ্চেন্স, এনি ডাউট? না হলে আজকের মতো এই পর্যন্তই, তোমাদের অলরেডি টাইম হয়ে গেছে নেক্সট ক্লাসের জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বাই। বুঝতে পেরেছো? তো নেক্সট দিনকে হচ্ছে কি কোশ্চেনও ধরবো, আর একটা এসএ নোড এভি নোড ওইগুলো হয়ে গেলে নেক্সট দিনকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে। আজকের মতো এই পর্যন্ত, ইউ ক্যান লিভ। একটু সবকটি স্কুলকে রিকোয়েস্ট করবে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য।